দুই দশক পর ২২ জানুয়ারি সিলেট যাবেন তারেক রহমান। মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু করবেন নির্বাচনী প্রচারণা। বিএনপি চেয়ারম্যানের আগমনে নগরীতে সাজ সাজ রব, উচ্ছ্বসিত নেতাকর্মী। এলপিজি সংকটের অজুহাতে গ্রাহকের কাঁধে ২৫০০ কোটি টাকার বোঝা। সিলিন্ডার প্রতি গুনতে হচ্ছে বাড়তি ৭০০ থেকে ১৭০০। দায় এড়াতে পারে না বিইআরসি, মত বিশ্লেষকের। বিএমইটি লাইসেন্স স্থগিত করলেও বাইরের তালিকায় রয়েছে নাম। বিদেশ গমনোচ্ছুদের লাখ লাখ টাকা হাতিয়ে লাপাত্তা রিক্রুটিং এজেন্সি। প্রতারণা ঠেকাতে মান যাচাইয়ের তাগিদ। গণহত্যার দায় থেকে পার পাবে না মিয়ানমার, রয়েছে দালিলিক প্রমাণ। সতর্ক হয়ে পদক্ষেপ নিতে হবে আইসিজিকে। রোহিঙ্গা প্রত্যাবাসনে চাপ অব্যাহত রাখার পরামর্শ। এবং গ্রিনল্যান্ড অধিগ্রহণ ইস্যুতে ৮ দেশের উপর শুল্ক আরোপ ট্রাম্পের। জুন থেকে ২৫% কার্যকর। ঐক্যবদ্ধভাবে জবাব দেওয়ার হুঁশিয়ারি। সার্বভৌমত্ব রক্ষায় বিক্ষোভ। সকালের সময় সঙ্গে আছি আমি মনির হোসাইন। গুম খুনের শিকার পরিবারগুলোর পাশে থাকবে বিএনপি। সব অপরাধের বিচার হবে বলে বললেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ফ্যাসিবাদী আমলে নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময়ে অংশ নিয়ে তিনি বলেন, সরকার বিরোধী আন্দোলনে কৌশলের নামে বিএনপি কখনো গুপ্ত বেশ ধারণ করেনি। গণতান্ত্রিক যাত্রায় কেউ যেন বাধা সৃষ্টি করতে না পারে, সেজন্য সজাগ থাকার আহ্বান তারেক রহমানের। স্বজন হারানো এক মায়ের আহাজারি, সন্তানকে ফিরে পাওয়ার যত আকুতি। আপন মানুষকে কাছে পেয়ে যেন মনের ভেতরে আটকে থাকা সব দুঃখ কষ্ট ভাগ করে নিল স্বজন হারানো পরিবারগুলো। আওয়ামী সরকারের নির্যাতন, নিপীড়ন আর গুম খুনের শিকার প্রতিটি পরিবারের যন্ত্রণা একই রকম। গুম খুন নির্যাতনের শিকার সদস্যদের পরিবারের সঙ্গে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় সভা। সন্তান হারানোদের আহাজারিতে তিনিও কাঁদলেন অঝরে। আবেগের মেঘ যেন পুরো চীনমৈত্রী জুড়ে। পরিবারের সন্তানকে ফিরে পেতে স্বজনরা বারবার আকুতি জানিয়েছেন, বলেছেন দুঃসহ সংগ্রামের কঠিন গল্পগুলো। অভিযুক্তদের বিচারের দাবিও জানান তারা। আমার ভাইয়ের সাথে আমার একটা খুব সুখের একটা সম্পর্ক ছিল। আমি রাগ করলেও বলতো বাবার চোখে মনে নয়। আমার বাবা ওপর থেকে অপেক্ষায় আছে। আমি ওরা দেশবাসীর কাছে বিচার চাই। বিগত সরকারের আমলে গুমের শিকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদও স্মরণ করেন দুঃসহ সেই দিনগুলোর কথা। দেশে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে সালাউদ্দিন বলেন, নির্বাচন বানচালের কোনো সুযোগ দেবে না বিএনপি। আমরা রক্ত সিঁড়ি মাড়িয়ে আজকে এখানে উপনীত হয়েছি। সুতরাং মনে রাখতে হবে, যারা গণতন্ত্রের এই উত্তরণের পথকে কণ্ঠকাকীর্ণ করতে চায় তাদেরকে মনে রাখতে হবে, আমরা গণতন্ত্রে ফিরবই ইনশাআল্লাহ। দেড় যুগেরও বেশি সময় নির্বাসিত জীবন কাটানো বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নিজেও স্বজন হারানো পরিবারগুলোর সঙ্গে সহমর্মিতা জানান। বলেন, গুম খুনের শিকার পরিবারের প্রতি আগামীর গণতান্ত্রিক সরকারের দায়িত্ব রয়েছে। সব অন্যায়ের বিচার হবে বলেও জানান তারেক রহমান। ইনশাআল্লাহ আমরা আপনার সাথে আছি মা। ইনশাআল্লাহ আমাদের দল বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে রাষ্ট্র গঠনে, সরকার গঠনে সক্ষম হলে পরে আমরা এই শহীদ পরিবারদের নামে রাষ্ট্রের, দেশের গুরুত্বপূর্ণ সড়ক কিংবা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনার নামকরণ করব। সরকার বিরোধী আন্দোলনে কৌশলের নামে বিএনপি গুপ্ত বেশ ধারণ করেনি জানিয়ে তারেক রহমান বলেন, বিভিন্ন রকম কথা বলে কেউ কেউ গণতন্ত্রে ফেরার পথকে বাধাগ্রস্ত করছে। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপোষহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে না ইনশাআল্লাহ। গুম খুন নির্যাতনের শিকার পরিবারদের নিয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন দলটির চেয়ারম্যান পরিবারের সদস্য আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ২ দশক পর সিলেট সফরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সবশেষ ২০০৫ সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে এসেছিলেন তিনি। দেশে ফেরার পর এটিই হবে তার প্রথম জনসভা। নগরীর আলিয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু করবেন নির্বাচনী প্রচারণা। বিএনপি চেয়ারম্যানের সিলেট আগমন ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিপুল উৎসাহ তৈরি হয়েছে।
নওশাদ আহমদের চৌধুরীর ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। হিসাবে উপস্থিত থাকবেন মজলুম জননেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর ঘিরে দল এবং সর্বস্তরের মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা। 1991 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের পর থেকে তৎকালীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি ও হজরত শাহপরান রহমতুল্লাহ আলাহির মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করতেন। সে ধারাবাহিকতায় তার ছেলে দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানও একইভাবে 22 জানুয়ারি শুরু করবেন নির্বাচনী প্রচারণা। এ সফর নিয়ে উচ্ছ্বসিত দলের নেতাকর্মী ও জেলাবাসী। তারেক রহমান হলো আমাদের সিলেটের দামাল। আমরা সকল উৎসাহিত যে আমাদের নেতা সিলেটে আগামী 22 তারিখে আসবে। অবশ্যই ভালো লাগতেছে, যেহেতু বিএনপির প্রচারণা সিলেট থেকে শুরু হয়েছে। অবশ্যই আমাদের একটা গর্বের বিষয় আছে। শুধুমাত্র সিলেটের এই এলাকা না, পুরো সিলেটেই সাজ রব। দলের চেয়ারম্যানকে বরণ এবং তার সফরকে সফল করার লক্ষ্যে স্থানীয় বিএনপি একের পর এক সভা করছে। দলের চেয়ারম্যান হিসাবেও প্রথম সমাবেশ, সেটাও ইতিহাসের অংশ। আমরা সেই ইতিহাসের অংশ সিলেটবাসী হতে চাই এবং এই সমাবেশটা সফল করতে চাই। 22 জানুয়ারি সকাল 11টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় তারেক রহমানের বক্তব্য রাখার কথা রয়েছে। এ জনসভায় সর্বোচ্চ জনসমাগম ঘটবে বলে আশাবাদী দলের নেতারা। মানুষ তারেক রহমানের কথা শুনবে, তারেক রহমানকে দেখবে, নেতার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে। আমার বিশ্বাস স্মরণকালের আলিয়া মাদ্রাসা মাঠ তথা আশপাশের রাস্তা এদিকে রিকাই বাজার পর্যন্ত চলে যেতে পারে। জেলা বিএনপির তথ্য মতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান 21 জানুয়ারি আকাশপথে সিলেট পৌঁছানোর পর 22 জানুয়ারি সকালে মাজার জিয়ারত শেষে বেলা 11টায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন। ওই জনসভায় সিলেট ও সুনামগঞ্জ জেলার বিএনপির মনোনয়নপ্রাপ্ত সংসদ সদস্য প্রার্থী সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। জনসভা শেষে সড়কপথে মৌলভীবাজারের শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরও 2টি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর। 1991 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন। তারই ধারাবাহিকতায় 22 জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই মাঠ থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করবেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এলপি গ্যাস সংকটের অজুহাতে গ্রাহকের পকেট থেকে কেটে নেওয়া হচ্ছে বাড়তি 2,500 কোটি টাকা। নির্ধারিত দামের চেয়ে সিলিন্ডার প্রতি গুনতে হচ্ছে 700 থেকে 1700 টাকা বেশি, যার দায় বিইআরসি সহ সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষগুলো এড়াতে পারে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। নিজামুদ্দিনের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর মগবাজারের বাসিন্দা মাফিয়া বেগম। বাসায় সংযোগ থাকলেও প্রায়ই থাকে না গ্যাস। এতে মাসে 1080 টাকা গ্যাস বিলের পাশাপাশি কিনতে হচ্ছে এলপিজিও। কিন্তু এখন সিলিন্ডারের অস্বাভাবিক দামের কারণে ব্যয় বাড়ছে চক্রবৃদ্ধি হারে। এটাই নেয় 1100 টাকা, তাহলে এইটাই যে আরো ডবল টাকা বাড়ে গেছে। আমরা কোন দিকে যাব? আমার আয়ের উপরে তো আমি ব্যয় করবো, আমার আয় তো কম, আমি ব্যয় করবো কি দিয়ে? রাজধানীর কল্যাণপুরের বাসিন্দা শামসুন নাহার ও তার প্রতিবেশীদের একই অভিজ্ঞতা। আয় না বাড়লেও পাল্লা দিয়ে ব্যয়ের নতুন নতুন খাত বাড়ায় চিড়ে চ্যাপ্টা অবস্থা মধ্যবিত্তের। আমরা যেখানে 1300, 1200, হাইস্ট 1500, তার উপরে তো আমরা গ্যাস নেই নাই। এখানে 2200 টাকা, আমাদের তো অনেক বেশি হয়ে যাচ্ছে না? 3টা গ্যাস সিলিন্ডারের দামই আমার প্রায় পড়ে যাচ্ছে 2টার উপরে। এতটা ক্ষতিগ্রস্ত আমরা কখনোই হয়নি। আমাদের আয় তো সীমিত, আমাদের বেতন তার বাড়েনি, কেউ দেখার নাই, ইচ্ছা মতো বাড়াইতেছে, দোকান খুলতেছে, টাকা বেশি দিলে সিলিন্ডার দিয়েছে, কম দিলে সিলিন্ডার নাই। সিলিন্ডার নৈরাজ্যে হোটেল রেস্তোরাঁয়ও জ্বালানি ব্যয় বেড়েছে দ্বিগুণ হারে। রাজধানীর হাতিরপুলের ব্যবসায়ী মোহাম্মদ সেলিমের মাত্র 10 দিনে এলপি গ্যাসের পেছনে বাড়তি ব্যয় 9,000 টাকা। অন্যদেরও ব্যবসা চালাতে হিমশিম অবস্থা। ছোটরা 3,000 বেশি লাগছে, আর বড়রা 6,000 বেশি লাগছে। এই এক সপ্তাহের ভিতরে 9,000 মতো ক্ষতি হয়ে গেছে।
আমি তো কোথাও দাম বাড়াতে পারতেছি না। সামানের ভিতরে তো 1 টাকাও আমাদের প্রফিট আসতেছে না, আর উল্টা আমাদের ঘাটতি দিতেছে। তারপরে আমরা সিলিন্ডারটাও ঠিক মতো পাইতেছি না। এখন তো পুরাটাই লসে, কারণ গ্যাসের দামও দ্বিগুণ হয়ে গেছে, দ্বিগুণের চাইতেও বেশি। গত কয়েকদিন ধরে রাজধানীতে 12 কেজি সিলিন্ডার বিক্রি হচ্ছে 2 থেকে 2,500 টাকায়, যা নির্ধারিত দামের চেয়ে 700 থেকে 1200 টাকা বেশি। আর 35 কেজি এলপিজির জন্য বাড়তি নেওয়া হচ্ছে 1700 টাকা পর্যন্ত। এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির তথ্য মতে বাজারে থাকা 5.5 কোটি সিলিন্ডারের মধ্যে বর্তমানে মাসে 2 বার রিফিল হচ্ছে 1.25 কোটি সিলিন্ডার। সে হিসাবে প্রতি সিলিন্ডারে 1000 টাকা বাড়তি নেওয়া হলেও মাসে গ্রাহকের পকেট থেকে লুটে নেওয়া হচ্ছে 2,500 কোটি টাকা। সংকটের অজুহাতে এভাবে গ্রাহকের পকেট কাটার পেছনে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায় দেখছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। সেখানে ভোক্তা অধিদপ্তর কি করছে? তাদেরও কোনো, তার মানে কি তাহলে গোটা ব্যবস্থা এখন শুধু এলপিজি বাজারই নিয়ন্ত্রণ করছে না, এলপিজি ব্যবসায়ীরা সরকারকে নিয়ন্ত্রণ করছে, সরকারি প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করছে। কি ভয়াবহ ব্যাপার না? এরকম একটা অবস্থায় রাষ্ট্র কোথায়? কোনো সভ্য সমাজ কি ভাবতে পারে? বিশেষজ্ঞরা বলছেন অতি প্রয়োজনীয় এই জ্বালানি পণ্যটির আমদানি স্বাভাবিক রাখার পাশাপাশি বাজারে বাড়াতে হবে নজরদারি। এলপি গ্যাস নিয়ে নজিরবিহীন নৈরাজ্য চলতে থাকলেও সব পক্ষে এখন নিজেদের দায় এড়ানোর চেষ্টায়। তবে নিরুপায় গ্রাহক এখনও ভোগান্তিতে, কারণ দিন শেষে যে বাড়তি দামের বোঝা বইতে হয় তাদেরই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। সহজ যোগাযোগ ব্যবস্থার অভাবে পিছিয়ে পড়ছে চট্টগ্রাম বন্দর। সড়ক পথে পরিবহন হওয়ায় মহাসড়কে হচ্ছে তীব্র যানজট, কাজে লাগানো যাচ্ছে না নৌ কিংবা রেলপথও। আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করে চালানো অভিযানকে বৈধ বলে দাবি করেছে মিয়ানমার। তবে বিশ্লেষকরা বলছেন এবার মিয়ানমার পার পাবে না, কারণ তাদের সব অপরাধ ডকুমেন্টেড। গণহত্যার অভিযোগ ইতোমধ্যে প্রমাণিত হয়েছে মন্তব্য করে আন্তর্জাতিক আদালতে আরও সতর্কতার সাথে পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন তারা। তবে মামলায় জয়ী হওয়ার চেয়ে রোহিঙ্গাদের প্রত্যাবাসনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার আহ্বান তাদের। নাজমুস সালেহির রিপোর্ট। মিয়ানমারের রাখাইনে 2017 সালের আগস্টে জাতিগত নিধনযজ্ঞ চালায় মিয়ানমারের সামরিক বাহিনী। ভয়াবহ ওই অভিযানে গণহত্যা, যৌন নির্যাতন ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী নিহত হন 10,000 রোহিঙ্গা। এর প্রেক্ষিতে 2019 সালে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালত আইজিসিতে মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া। চলতি সপ্তাহে আইসিজের শুনানিতে গণহত্যার অভিযোগ নাকচ করে মিয়ানমার দাবি করে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত অভিযান গণহত্যা নয়, বরং সন্ত্রাসীদের বিরুদ্ধে বৈধ অভিযান ছিল। তবে এই দাবি মিথ্যা মন্তব্য করে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলছেন, আদালতে এরই মধ্যে গণহত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে। এবার আর অস্বীকার করে পার পাবে না মিয়ানমার। জাজমেন্টের ব্যাপারে যেই ডকুমেন্টারি এভিডেন্স যেগুলো দরকার ছিল অলরেডি কিন্তু দেয়া আছে। 70 দশকে বা 90 দশকে যেটা সম্ভব হয়নি, এবার কিন্তু সেটা সম্ভব হয়েছে, যার জন্য ইন্টেন্ট টু ডিস্ট্রয় প্রমাণ করাটা খুব একটা কঠিন হওয়ার কথা না। সেই কি বলে এভিডেন্সটা কিন্তু অলরেডি তাদের কাছে আছে, তো যার জন্য আমার মনে হয় না সেখানে খুব একটা চিন্তার ব্যাপার আছে। তবে মামলায় জয়ী হওয়ার চেয়ে রোহিঙ্গাদের প্রত্যাবাসনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এই বিশ্লেষক। প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখার পরামর্শ তার। ফেরত নেয়ার ব্যাপারে আমার হয় তামাদো বা আরাকান আর্মি এদের সাথে আজকে না কালকে বসতেই হবে। এই ট্রায়ালটাও চলতে থাকবে। ঠিক একইভাবে আরও কিছু করা যায় কি না, যে যার মাধ্যমে মিয়ানমারের সরকার একটা মনে করবে যে হ্যাঁ এটা সমাধানে আমি যেতে পারি, আমার উপর প্রেশারও পড়ছে, কিন্তু সমাধানের জন্য কিন্তু একটা উপায় আছে। 2017 সালে জাতিগত নিধনের মুখে বাংলাদেশে আশ্রয় নেয় 10 লাখ রোহিঙ্গা শরণার্থী। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। একের পর এক বিদেশি অপারেটর টার্মিনাল পরিচালনায় এলেও হিন্টারল্যান্ড কানেক্টিভিটি বা ব্যাকআপ যোগাযোগে পিছিয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। আমদানি রফতানি বাণিজ্যের 96% পণ্য সড়ক পথে পরিবহন হওয়ায় মহাসড়কে হচ্ছে তীব্র যানজট।
সুযোগ থাকা সত্ত্বেও নানামুখী জটিলতায় কাজে লাগানো যাচ্ছে না নৌ কিংবা রেলপথকে। এই অবস্থায় সরকারের কাছে মাল্টি মডেল ন্যাশনাল পরিকল্পনা পাঠিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সাক্ষাৎ টিপুর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বছরে ৩২ থেকে ৩৩ লাখ কন্টেনার এবং ১৩ কোটি মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নতুন করে সৌদি আরবের রেড সি গেটওয়ে পতেঙ্গা টার্মিনাল অপারেশন শুরু করেছে। কয়েক বছরের মধ্যে যুক্ত হবে লালদিয়া টার্মিনাল। আমদানি রপ্তানি বাণিজ্যে যতটা অগ্রগতি হচ্ছে ততটা গতি পাচ্ছে না হিন্টারল্যান্ড কানেক্টিভিটি বা দেশের অন্যান্য অংশের সঙ্গে বন্দরের যোগাযোগ। এখানে যে লেনগুলি বর্তমানে আছে এটা আদৌ পর্যাপ্ত না। বড় লেন সৃষ্টির মাধ্যমে আমরা যদি কানেক্টিভিটিটা এনশিওর করতে না পারি, ভবিষ্যতে কিন্তু বিশাল একটা ট্রাফিক জটিলতার মধ্যে চট্টগ্রাম বন্দর পড়তে যাচ্ছে। এদিকে ২০৩০ সাল নাগাদ অপারেশনে আসার সম্ভাবনা রয়েছে ৫০,০০০ কোটি টাকার ২ মেগা প্রজেক্ট বে টার্মিনাল ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের। এতে জটিলতা প্রকট আকার ধারণ করার আশঙ্কা তৈরি হয়েছে। রেলওয়ের সাথে, রোডসের সাথে, বিআইডব্লিউটি এর সাথে বন্দরের কার্যকর ডে টু ডে ওয়ার্কিং রিলেশনশিপ করে তোলা দরকার। কানেক্টিভিটি ইস্যুটা যদি ওইভাবে অ্যাড্রেস না করা হয় তাহলে বিলম্ব হয়ে যাবে। বন্দরের তথ্য অনুযায়ী বাংলাদেশে মোট আমদানি পণ্যের ৮৫% গন্তব্য যেমন চট্টগ্রাম বন্দর হয়ে রাজধানী ঢাকা, একইভাবে রপ্তানি পণ্যের ক্ষেত্রেও ৮৫% ঢাকা হয়ে চট্টগ্রাম বন্দর, আর বাকি মাত্র ১৫% গন্তব্য চট্টগ্রাম ও তার আশপাশের এলাকা। এখন যে পরিমাণ ভলিউম হয় এর হয়তো ডাবল বা ট্রিপল ভলিউম মুভমেন্ট চট্টগ্রাম থেকে সারা বাংলাদেশে যাবে। তো সেই ক্ষেত্রে যদি কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট না হয় তাহলে এই গুডসগুলো আমরা পাঠাবো কিভাবে? এই অবস্থায় জটিলতা এড়িয়ে সড়ক এবং রেলপথে সক্ষমতা বাড়াতে সরকারের কাছে পরিকল্পনা পাঠিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমাদের রোডের ক্যাপাসিটি বাড়াইতে হবে, রেলের ক্যাপাসিটি বাড়াইতে হবে এবং আমাদের যে ইনল্যান্ড ট্রান্সপোর্ট এইটাও কিন্তু আমাদের বাড়াইতে হবে। তো সেই জন্য একটা মাল্টিমোডাল ন্যাশনাল স্ট্র্যাটেজি নেওয়ার জন্য আমরা এখান থেকে ইনিশিয়েটিভ নিয়েছিলাম যাতে পোর্টের অপারেশনটা সিমলেস থাকে। প্রতিদিন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলাচল করে বন্দর কেন্দ্রিক ৫০,০০০-এর বেশি ট্রাক, কাভার্ড ভ্যান এবং কন্টেনারবাহী লরি। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের মাত্র ৪% পণ্য আনা নেওয়া করা হয় নৌ এবং রেলপথে, আর বাকি ৯৬%-এর চাপ পড়ছে দেশের মহাসড়কগুলোতে। এর ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের, বিঘ্ন ঘটছে আমদানি রপ্তানি বাণিজ্যে। অথচ সুযোগ থাকা সত্ত্বেও কাজে লাগানো যাচ্ছে না নৌ এবং রেলপথকে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঠান্ডায় গাইবান্ধায় বেড়েছে শীতজনিত রোগ। জ্বর, সর্দি, ডায়রিয়া সহ নানা রোগে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু এবং বয়স্করা। এই মুহূর্তে গাইবান্ধা জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী বিপ্লব ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। বিপ্লব, টানা ২ সপ্তাহের শীতে কিন্তু যুবথুবু হয়ে পড়েছিল উত্তরা জেলা গাইবান্ধা। গেল ২ দিন থেকে কিন্তু দিনে সূর্যের দেখা মেলায় কিছুটা স্বস্তি মিলেছে, তবে রাতে কিন্তু কিছুতেই কমছে না শীতের দাপট। এই শীতের সাথে পাল্লা দিয়ে কিন্তু বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগের প্রকোপ। বিশেষ করে আমরা দেখছি যে শিশু এবং বৃদ্ধরা এই শীতজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছেন। আমি রয়েছি গাইবান্ধা জেনারেল হাসপাতালে। এই জেনারেল হাসপাতালে কিন্তু আমরা আজকে দেখছি যে ডায়রিয়ায় কিন্তু ৫৫ জন রোগী ভর্তি রয়েছেন। এখানে কিন্তু ডায়রিয়ার ২০টি সিট থাকলেও ২০টি সিটের বিপরীতে কিন্তু ৫৫ জন রোগী ভর্তি রয়েছেন। পাশাপাশি শিশু ওয়ার্ডের কথা যদি বলি, শিশু ওয়ার্ডেও কিন্তু এখানে ২০টি বেডের বিপরীতে আজকে ৩৫ জন রোগী ভর্তি রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছেন যে প্রতিদিন গড়ে কিন্তু এই ২০টি বেডের বিপরীতে দ্বিগুণেরও বেশি ৩০, ৪০, ৫০ এমনকি ৬০ জন রোগী পর্যন্ত ভর্তি থাকছেন। তারা যেটি বলছেন যে এই সকল রোগীর কিন্তু বেশিরভাগই জ্বর, সর্দি, নিউমোনিয়া, কাশি, বিশেষ করে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত। আর বর্তমানে যেটি আমরা ২ দিন থেকে দেখছি যে সূর্যের দেখা মেলায় কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া কিন্তু দিনে রয়েছে, কিন্তু দিনে এমন আবহাওয়া থাকলেও কিন্তু যে টানা ২ সপ্তাহের যে শীত, সেই শীতের মতোই কিন্তু রাতে কিন্তু তীব্র ঠান্ডা বিরাজ করছে। এই শীত
শীতে কিন্তু এই শিশুরা বিশেষ করে শিশুরা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে। শিশু বিশেষজ্ঞ বা চিকিৎসকদের চেম্বারেও কিন্তু আমরা দেখেছি যে এই যে রোগী সেই রোগীর কিন্তু একই অবস্থা। পাশাপাশি জেলার যে 7টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, 6টি উপজেলা কমপ্লেক্স রয়েছে, সেই স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও কিন্তু আমরা দেখছি যে একই অবস্থা। সব মিলে যদি বলি যে সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে এখন যে শীত, সেই শীতের সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে বেড়েছে সেই শীতজনিত রোগের সংখ্যা। এই ছিল গাইবান্ধা জেনারেল হাসপাতাল থেকে শীতজনিত রোগের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম গাইবান্ধা থেকে। সকালের সময় আরও থাকছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক। বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিশ্বকাপ খেলতে ভারতে না যেতে অনড় বোর্ড, দ্রুত সিদ্ধান্ত জানাবে আইসিসি। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। পাট ও পেঁয়াজ উৎপাদনে অন্যতম জেলা ফরিদপুর। কৃষিতে সফল হলেও শিল্পায়ন এবং মেগা প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় উন্নয়নে পরিপূর্ণতা পায়নি জেলাটি। নদী ভাঙনে নিঃস্ব হচ্ছে মানুষ, নেই কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়। মেডিকেল কলেজ হাসপাতাল থাকলেও মিলছে না সুচিকিৎসা। পর্যটন শিল্পের সুযোগ থাকলেও কাজে লাগানো সম্ভব হয়নি। বিভাগ এবং সিটি কর্পোরেশনের রূপান্তরের প্রক্রিয়াও রয়েছে থেমে। শিকদার সজলের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। উর্বর মাটি, সবুজের রাজ্য, কৃষি সমৃদ্ধির এক উজ্জ্বল নাম ফরিদপুর। পাট ও পেঁয়াজের রাজধানী বলা হয়ে থাকে এ জেলাকে। দেশের চাহিদার 50% পেঁয়াজ ও পেঁয়াজ বীজ উৎপাদন হয় এখানে। এছাড়া পাটের পাশাপাশি রসুন, ভুট্টা, আলু সহ নানা ফসল এই অঞ্চলের অর্থনীতিকে রেখেছে সচল। সেই ফরিদপুর আজও অপেক্ষায় দাঁড়িয়ে আছে এক নতুন সম্ভাবনার গল্প লেখার। কিন্তু কৃষির এই প্রাচুর্য পুরো শক্তি নিয়ে দাঁড়াতে পারেনি, কারণ দীর্ঘ সময়েও গড়ে ওঠেনি কৃষিভিত্তিক কোনো শিল্প। সংরক্ষণের অভাবে বিপুল পরিমাণ পেঁয়াজ নষ্ট হওয়ার পাশাপাশি পণ্যের ন্যায্য মূল্য পান না চাষিরা। শিল্প প্রতিষ্ঠান না থাকায় সৃষ্টি হয়নি কর্মসংস্থানেরও। পাট গুদামজাত করার মতো তেমন ব্যবস্থা নাই, আর হলো পেঁয়াজ সংরক্ষণ করার তেমনই নাই। কীটনাশকের সারের যে দাম, সেই হিসেবে আমরা কোনো ফসলের দাম পাইতেছি না। তাহলে 1600-1700 টাকা দিলে সার ঠিকই বাইর করে দেয় গোডাউনে। বস্তাবতী মনে করো 800-700 টাকা বাড়তি নিতেছে। জেলায় এখনো হয়নি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়। মেডিকেল কলেজ হাসপাতাল থাকলেও নানা সমস্যায় মিলছে না কাঙ্ক্ষিত সেবা। বিভাগ এবং সিটি কর্পোরেশনে রূপান্তরের প্রক্রিয়াও রয়েছে থেমে। বাস্তবায়নের দাবি জেলার বাসিন্দাদের। নদী ভাঙনে প্রতিনিয়ত নিঃস্ব হচ্ছেন স্থানীয়রা। নদী তীরের বাসিন্দাদের দাবি স্থায়ী বাঁধ নির্মাণের। হুমকির মুখে আছে প্রায় 1,500-2,000 পরিবার। জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান চিনির কারখানাটি নানা সমস্যায় জর্জরিত হয়ে দিনের পর দিন লোকসানের বোঝা মাথায় নিয়ে ধুকে ধুকে চলছে। প্রায় 6-7 হাজার কৃষক, গারওয়ান দিয়ে অনেক পরিবার আমাদের সুগার মিলের সাথে রিলেটেড। যদি এই চিনি কলটা আধুনিকায়ন করে, তাহলে এই চিনি কলে আরও লক্ষাধিক লোক এই যে জীবন জীবিকা বাঁচানোর পথ মানে সংস্থা হবে। এছাড়া নাব্য সংকটে একমাত্র নৌবন্দরটিও অচল হতে বসেছে। কর্মসংস্থান হারানোর সংখ্যায় কয়েক হাজার শ্রমিক। আগে মনে করেন 1,800-900 কামাই হইতে, এখন হয় 400-500। যদি নদীটা খনন করে তাহলে মনে করেন যে সম্পূর্ণ ট্রলারি ঘাটে আসবে। নদীতে সমস্যা এখনো জাহাজ মাঝখান সে ঠেকে পড়ে, ঘাটে আসতেছে না। তাতে ওই হিসেবে মনে হয় যে বড় একটা বন্দর, নদী না সাফ না করলে জনগণের সমস্যা হয়ে যাবে। পল্লীকবি জসিমউদ্দিন, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ সহ গুণী মানুষের জন্ম এ জেলায় হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এখানে। অবহেলিত এ জেলায় সঠিক পরিকল্পনা ও সদিচ্ছার মধ্য দিয়ে বাসিন্দাদের স্বপ্ন পূরণ করবে সরকার, এমনটাই প্রত্যাশা নাগরিক সমাজের। আমাদের বেশ কিছু স্পট আছে যেখানে পর্যটন কেন্দ্র হতে পারে, পর্যটকদের জন্য আকর্ষণীয় জায়গা হতে পারে, সেগুলোর উন্নয়নও একান্ত দাবি। 2052.86 বর্গ কিলোমিটার আয়তনের ফরিদপুর জেলায় সংসদীয় আসন 4টি। জেলার জনসংখ্যা 21,62,879 জন। ভোটার রয়েছেন 17,71,923 জন। সময় সংবাদ, ফরিদপুর।
নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ ভোটারদের তৈরি হচ্ছে নানা প্রত্যাশা। পাড়া মহল্লা সহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষ মেতে উঠছেন আলোচনা সমালোচনায়। প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, কাঙ্ক্ষিত উন্নয়ন চান গাইবান্ধাবাসী। চায়ের আড্ডায় ভোটারদের প্রত্যাশার কথা তুলে ধরেছেন সহকর্মী বিপ্লব ইসলাম। আমি আছি গাইবান্ধা 5 আসনের ফুলছড়ি উপজেলার ফলি এলাকায়। এখানে চায়ের আড্ডায় মানুষের কাছে শুনবো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশার কথা। যুব সমাজের ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করে। বালাসীঘাটে এবং টানেল বা সেতু দিলে আমরা এই উত্তরবঙ্গের লোকের জন্য, আমাদের গাইবান্ধা জেলার জন্য একটু ভালো হবে। এই টানেলটা যদি পুনরায় হয় তাহলে আমাদের উত্তরবঙ্গের জন্য খুবই ভালো হবে এবং ব্যবসা বাণিজ্য সবকিছু প্রসার ঘটবে। গরিব দুঃখী মানুষ আছে তাদের জন্য একটু সহযোগিতা করার জন্য এই ধরনের প্রার্থী হলে ভালো হয়। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, ওগুলোতে যেন সেতু নির্মাণ করে, এই ধরনের প্রত্যাশা আমাদের প্রার্থীর কাছে। সেজন্য গাইবান্ধার উন্নয়নমূলক কাজ করে এবং সুষ্ঠুভাবে যেন নির্বাচনটা হয়। উল্লেখযোগ্য হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদের ঘটনা। প্রতিদিনই জমা পড়ছে 15 থেকে 20টি আবেদন। সংশ্লিষ্টরা বলছেন, পরকীয়া, বাল্যবিয়ে, পারিবারিক সহিংসতা, দারিদ্র্য, মাদকাসক্তি ও জুয়ার মতো কারণগুলো সংসার ভাঙনের ঝুঁকি বাড়াচ্ছে। গগন পণ্ডিতের ছবিতে উবায়দুল হকের রিপোর্ট। এক সময় যে সম্পর্কের শুরু হয়েছিল ভালোবাসা আর রঙিন স্বপ্ন দিয়ে, সেই সম্পর্কই এসে থামছে আদালতের নথিতে। নীরবে নিঃশব্দে ভেঙে যাচ্ছে অনেক সংসার। কয়েক বছরে ময়মনসিংহে বেড়েছে বিয়ে বিচ্ছেদের ঘটনা। গড়ে প্রতিদিন জমা পড়ছে 15 থেকে 20টি আবেদন। সংশ্লিষ্টদের মতে, পরকীয়া, বাল্যবিয়ে, পারিবারিক সহিংসতা, দারিদ্র্য, মাদক ও জুয়া সম্পর্কের ভিত দুর্বল করছে। 1.5 লাখ টাকা নেওয়া হয়েছে, নেওয়ার পরেও সে আবার টাকা চাইতেছে আর কি। পরে এইভাবে অনেক টাকা নেওয়ার পরে আর কি করব, তখন আমার বাচ্চা পেটে থাকার অবস্থায় সে আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। আমার বাবা মা বিয়ে দিছিল, ভালোর জন্য দিছিল, তো এখন তো সে ভালো না, অন্য এক মেয়ের দিকে তার নজর। বিভিন্ন মেজর ইস্যু সহ ছোট ছোট কারণেও তালাক হয়ে যাচ্ছে। এর মধ্যে যেটা সবচেয়ে বড় ফ্যাক্টর সেটা হচ্ছে আপনার পরকীয়া, একটা সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি আসক্ত হওয়া, আরেকটা হচ্ছে যে বাল্য বিবাহ। বিয়ে বিচ্ছেদের কারণে সন্তানের ভবিষ্যৎ যেমন পড়ছে অনিশ্চয়তার মুখে, তেমনি নেতিবাচক প্রভাব পড়ছে সমাজেও। তাই বিচ্ছেদ কমাতে সচেতনতার পাশাপাশি পারিবারিক মূল্যবোধ ধরে রাখার কথাও বলছেন বিশ্লেষকেরা। যখন অভিযোগটা নেই, শুনানির জন্য ডাকি বিবাদী পক্ষকে, তখন আমরা মীমাংসার দিকে আগাতে চাই। কিন্তু যখন দেখি যে মীমাংসা সম্ভব হবে না, তখন আসলে বিচ্ছেদের পরামর্শ দিয়ে থাকি। নিজেকে যদি মোরাল ভ্যালুসটা বজায় রাখতে পারে, আমার মনে হয় সেক্ষেত্রে বিবাহ বিচ্ছেদটা কমে যাবে। দুজনকেই আমার মনে হয় বোঝাপড়াটা আরও বাড়াতে হবে, আরও বেশি সহনশীল হতে হবে। সম্পর্ক ছেদ ঘটলে সামাজিক অনেক অবক্ষয়, অনেক ধরনের অপরাধ এর সাথে জড়িত হয়ে পড়ে। এই জন্য অবশ্যই সবার জন্য আমাদের আহ্বান যে যেন অবশ্যই তারা সামাজিক সম্পর্ক, বিবাহের যে হাজব্যান্ড ওয়াইফের যে একটা পবিত্র সম্পর্ক, এটাকে যেন রক্ষণাবেক্ষণ করেন। জেলা রেজিস্ট্রি অফিসের তথ্য মতে গত 3 বছরে ময়মনসিংহে বিয়ে বিচ্ছেদের ঘটনা ঘটেছে প্রায় 18,000। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। শেরপুরে বসত ভিটা আর ফসলের ক্ষেতের পাশেই চলছে ইটভাটার কাজ। কালো ধোঁয়ায় প্রাণ হারাচ্ছে পরিবেশ, প্রকৃতি, ক্ষতি হচ্ছে ফসলেরও। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান। শহীদুল ইসলাম হীরার তথ্য, বাবু চক্রবর্তীর তোলা ছবিতে রিপোর্ট। বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষার আবাদ, হলুদের সমারোহে ছেয়ে থাকা ফসলি ক্ষেতের ঠিক পাশেই চলছে পরিবেশ দূষণের আয়োজন। শেরপুরে জ্বালানির জন্য কাঠ পোড়ানো থেকে ইট ভাটার সমস্ত কাজই হচ্ছে ফসলি জমি আর বসত ভিটার পাশে। ইট পোড়ানোর কালো ধোঁয়ার দূষণে উর্বরতা হারাচ্ছে আবাদের জমি। কাঙ্ক্ষিত ফলন না পেয়ে হতাশ কৃষক, আক্রান্ত হচ্ছেন বিভিন্ন বায়ুবাহিত রোগেও। ইট ভাটা পরিবেশ দূষণ করে আমরাও ক্ষতিগ্রস্ত, গাছপালা ফল ফলাতে ধরে না। বায়ু দূষণের জন্য সরকারে ভাঙছিল, ভাঙার পর এটা আবার পুনরায় শুরু করছে আবার। আর লাকড়ি বাদ দিয়ে এখন কয়লা তো আর অনেক ব্যাপক ক্ষতি, পরিবেশের অনেক ক্ষতি হয়। প্রশাসনের নাগের ডোগায় তো, কারণ
দেখতে আছে এত একটা হাইওয়ে রোডের সামনে এগুলো চলতেছে, প্রশাসন অবশ্যই নজরে না আনলে তো এটা আমরা কিছু করতে পারবো। গত বছর 32টি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে দিয়েছিল স্থানীয় প্রশাসন। এবারও দেয়া হয়েছে নোটিশ, অব্যাহত রয়েছে অভিযান। তাদেরকে নোটিশ করেছি এবং আমাদের আইন শৃঙ্খলা মিটিংয়ে, আমাদের সমন্বয় মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি যে যদি কোনো অবৈধ ইটভাটা এবারও চালু হয়, প্রথমে পরিবেশ অধিদপ্তর ফৌজদারি মামলা করবে, পরবর্তীতে আমরা মোবাইল কোর্ট সহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করব। জেলা প্রশাসন থেকে একটা গণবিজ্ঞপ্তিও জারি করা হয়েছে যেন ইট পোড়ানো লাইসেন্স ব্যতীত কেউ ইট ভাটা পরিচালনা না করে। এই নির্দেশনা অমান্য করে যদি কেউ ইট ভাটা পরিচালনা করে তাহলে আমাদের আইন অনুযায়ী আমাদের গত বছর যেভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে সেই ব্যবস্থাই নেওয়া হবে। জেলায় মোট 57টি ইটভাটার মধ্যে সবকটি অবৈধ। চলতি বছর 29টি ইটভাটাকে 83 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সময় সংবাদ, শেরপুর। মৌলভীবাজারের চা বাগানে চলছে প্রুনিং কার্যক্রম। গাছকে দীর্ঘস্থায়ী সচল সতেজ রাখতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। যেন সঠিক পদ্ধতিতে প্রুনিং হয় সেজন্য সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট। শাহলিদুর রহমানের পাঠানো তথ্য, মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবিতে রিপোর্ট। সময়ের সঙ্গে সঙ্গে স্বাভাবিক নিয়মে চা গাছে পাতা গজানোর সক্ষমতা কমে আসে। এতে নতুন বছরে চায়ের উৎপাদন ক্ষমতা স্বাভাবিক রাখতে মৌলভীবাজারের বাগানে বাগানে শুরু হয়েছে প্রুনিং। শ্রমিকরা জানান, মার্চে শুরু হয়ে টানা ৮-৯ মাস চা উৎপাদন প্রক্রিয়া চালু থাকলেও ডিসেম্বরে বন্ধ হয়ে যায়। এরপর থেকে জানুয়ারি মাস জুড়ে বাগানগুলোতে চায়ের উৎপাদন ক্ষমতা বাড়াতে চলে প্রুনিং। গাছের বয়স, মাটির উর্বরতা বিভিন্ন দিক বিবেচনায় কয়েক ধাপে প্রুনিং করা হয়। কালার, লাইট, লো ও ক্লিন প্রুনিং বেশি প্রচলিত। তবে গাছে একটি ডাল রেখে পুরো গাছ ছাটিয়ে দেওয়ার ব্রিদার প্রুনিংয়ে ভালো সুফল পাচ্ছেন তারা। এটা করার পরে আমরা চারা গাছ সুন্দর থাকে, এটা আমরা পাতি ভালো আসে, ভালো পাতি আসলে আমরা রুজিও বাড়ে আর এবং আমরা চারা গাছও সুন্দর থাকে। পরে যখন আবার চা মৌসুম শুরু হবে তখন এটা থেকে তোলার পরে ফ্যাক্টরিতে নেওয়া হবে। প্রায় আমরা মনে করেন আপনার এই চা বাগানে 100 চা গাছ যদি পাতা তুলি, আমাদের এইখানে আমাদের মনে করেন 80 কেজি 90 কেজি মতো পাতা হয় আর কি। শ্রমিকদের টানা আন্দোলন সংগ্রামে এবছর গাছের পরিধি বেড়ে যাওয়ায় স্বাভাবিক প্রুনিংয়ে কিছুটা ব্যাহত হচ্ছে বলে জানান এই চা বিশেষজ্ঞ। টোটাল চার প্রায় 50% আমরা প্রুনিং করি। প্রুনিংয়ে চা গাছ আসলে আমরা আমাদের পাতা দরকার, শুট দরকার। তারপর আবার যখন মার্চ এপ্রিল মাসে যখন বৃষ্টি শুরু হয় তখন আবার নতুন শুট আসলে আবার পায়ে তোলা শুরু হয় এইসব জায়গায়। সঠিকভাবে প্রুনিং শেষ করতে শ্রমিকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের এই কর্মকর্তা। প্রুনিং অপারেশন তখন রুটে প্রচুর খাদ্য থাকার কারণে গাছ সেটা মোকাবেলা করতে পারবে এবং গাছের সার্ভাইভাবিলিটি সর্বোচ্চ হবে, মর্টালিটি মিনিমাম হবে এবং গাছের টিকে থাকার হার আমরা সর্বোচ্চ পাবো। চা উৎপাদন বাড়াতে মৌলভীবাজার জেলার 93টি চা বাগানে এই প্রুনিং কার্যক্রম চলবে। সময় সংবাদ, মৌলভীবাজার। দেখছেন সকালের সময়। দেশের বাইরের খবর। গ্রিনল্যান্ড অধিগ্রহণ ইস্যুতে ইউরোপীয় মিত্রদের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনো চুক্তি না হওয়া পর্যন্ত 8টি দেশের ওপর এই শুল্ক বহাল থাকবে বলে জানান তিনি। হুমকি বাস্তবায়ন করলে ইউরোপীয় দেশগুলো ঐক্যবদ্ধভাবে এর জবাব দেবে বলে জানিয়েছে দেশগুলোর নেতারা। এদিকে দ্বীপটির সার্বভৌমত্ব রক্ষার দাবিতে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডে শুরু হয়েছে বিক্ষোভ। তীব্র ঠান্ডা আর বৃষ্টির মধ্যেও গ্রিনল্যান্ডের রাজধানী নুকের রাস্তায় সাধারণ মানুষের ঢল। দাবি একটাই, যুক্তরাষ্ট্রের অধীনে যেতে চান না গ্রিনল্যান্ডবাসী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিপক্ষে অবস্থান নিয়ে আন্দোলনে নামেন ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের বাসিন্দারাও। পতাকা হাতেই মিছিল করেন তারা। এদিকে স্থানীয় সময় শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, গ্রিনল্যান্ড কেনার অনুমতি না দেওয়া পর্যন্ত ইউরোপীয় কয়েকটি দেশের উপর শুল্ক আরোপ করা হবে। ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের উপর 1 ফেব্রুয়ারি থেকে 10% শুল্ক কার্যকর হচ্ছে। 1 জুন থেকে তা বাড়িয়ে করা হবে 25%। কোনো চুক্তি না হওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে বলেও জানান তিনি।
ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডে এসব দেশের প্রতিনিধিদের অজানা উদ্দেশ্যে সফরের জবাব হিসেবে এই পদক্ষেপ। অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের বিরোধিতা করে দেশগুলো বিপজ্জনক খেলায় নেমেছে। তার দাবি, যুক্তরাষ্ট্র 150 বছরেরও বেশি সময় ধরে গ্রিনল্যান্ড কেনার চেষ্টা করছে। পরিকল্পিত মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোমের জন্য গ্রিনল্যান্ড এখন আরও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। এতে কানাডার সম্ভাব্য সুরক্ষার কথাও উল্লেখ করা হয়। মার্কিন প্রেসিডেন্টের হুমকির তীব্র নিন্দা জানায় ইউরোপীয় দেশগুলো। শুল্কের ভয়ে ইউরোপ পিছু হটবে না বলে জবাব দেন তারা। হুমকি বাস্তবায়িত হলে ঐক্যবদ্ধ ও সমন্বিতভাবে জবাব দেওয়া হবে বলে জানায় যুক্তরাজ্য, জার্মানি সহ 8 দেশের নেতারা। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা জানান, ইইউ আন্তর্জাতিক আইন ও সদস্য রাষ্ট্রগুলোর ভূখণ্ড রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির শাসন শেষ করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে প্রথমবার মতো জনসম্মুখে দেয়া বক্তব্যে আন্দোলনে হাজারো মানুষের মৃত্যুর কথা স্বীকার করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি। ট্রাম্পকে অপরাধী আখ্যা দিয়ে এসব হত্যার দায় তাকে দায়ী করেছেন খামেনি। ইরানের সরকার বিরোধী আন্দোলনের তীব্রতা কমে আসলেও হতাহত হয়েছেন হাজারো মানুষ। স্থানীয় সময় শনিবার প্রথমবারের মতো আন্দোলনে নিহতের সংখ্যা নিয়ে মুখ খুলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মানবাধিকার সংস্থা HRAN বলছে, চলমান বিক্ষোভে 3000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। এসব হত্যার দায় সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর চাপিয়েছেন খামেনি। দাবি করেন, বিক্ষোভকারীদের বিদেশি শক্তির প্রশিক্ষণ ও অর্থ সরবরাহ করেছে। ট্রাম্প এই পরিকল্পনার মাধ্যমে ইরানের অভ্যন্তরীণ অস্থিরতাকে ত্বরান্বিত করেছেন বলেও অভিযোগ করেন তিনি। সাম্প্রতিক বিক্ষোভে ট্রাম্প সহিংসতার কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করেছেন বলে দাবি খামেনির। এই মন্তব্যের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। তিনি অভিযোগ করেন, ইরানের শাসকরা সহিংসতা ও দমনপীড়নের উপর ভিত্তি করে দেশ চালাচ্ছেন। ট্রাম্প খামেনিকে অসুস্থ মানুষ আখ্যা দিয়ে তাকে মানুষ হত্যা বন্ধ করে দেশ ঠিকভাবে পরিচালনা করতে বলেন। তিনি আরও বলেন, নেতৃত্ব মানে সম্মান দেয়া, ভয় দেখানো নয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। গাজায় যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থা তদারকির জন্য বোর্ড অব পিসে যোগ দিতে মিশর ও তুরস্কের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর দাবি, বোর্ড গঠন করার আগে ইসরায়েলের সঙ্গে সমন্বয় করা হয়নি এবং এটি তাদের নীতির বিরোধী। ফিলিস্তিনি সংগঠন ইসলামিক জিহাদের অভিযোগ, ইসরায়েলের স্বার্থ রক্ষা করতেই এই বোর্ড গঠন করা হয়েছে। এদিকে অঞ্চলটিতে শান্তি নিশ্চিত করতে ইসরায়েলকে অবিলম্বে পশ্চিম তীরে বসতি স্থাপন প্রকল্প বন্ধ করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। যুদ্ধবিরতি নিয়ে তৎপরতার মধ্যেই ফিলিস্তিনে 1 নিহত ও 6 জন আহত হয়েছেন। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকরে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে বোর্ড অফ পিস গঠন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তালিকায় নাম লেখাতে আহ্বান জানিয়েছেন মিশর ও তুরস্কের নেতাদের। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে শনিবার আমন্ত্রণ জানানো হয়। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদিলাতি জানান, প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির আমন্ত্রণ পর্যালোচনা করা হচ্ছে। বোর্ডের দায়িত্বগুলো এখনো বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি। হোয়াইট হাউস জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহে আরও সদস্যের নাম ঘোষণা করা হবে। ফিলিস্তিনি সংগঠন ইসলামিক জিহাদের অভিযোগ, ইসরায়েলের স্বার্থ রক্ষায় এই বোর্ড গঠন করা হয়েছে। তারা বলছে, বোর্ডের উদ্দেশ্যে যুদ্ধবিরতি চুক্তির শর্ত বাস্তবায়নের নামে দখলকারী শক্তির স্বার্থে কাজ করা। গাজাবাসীর আশঙ্কা, ন্যায় বিচার বা পুনর্গঠনের পরিবর্তে নিজেদের নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিতে পারেন বোর্ডের সদস্যরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলছেন, ইসরায়েলের সঙ্গে সমন্বয় ছাড়াই বোর্ড গঠন করা হয়েছে। এতে তাদের দেশের নীতির লঙ্ঘন হচ্ছে। দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগাভির ট্রাম্প প্রশাসনের পরিকল্পনার সমালোচনা করেন। বেনগাভিরের দাবি, হামাসকে ধ্বংস করার পাশাপাশি ফিলিস্তিনিতে গাজা ছাড়তে বাধ্য করা উচিত। এদিকে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ প্রকল্প বন্ধের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। কমিশনের মুখপাত্র আনোয়ার এল আনুনি বলেন, বসতি সম্প্রসারণ শান্তি ও স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ। বিশেষ করে জেরুজালেমের পূর্বাঞ্চলে আতারোট ও নাহালাত সীমনে এই প্রকল্প উদ্বেগজনক। ইউরোপীয় কমিশন বলছে, অবৈধ বসতি সম্প্রসারণ দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা হ্রাস করছে। এটি ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি ঘটাতে পারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। সকালের সময় খেলার খবর। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সমস্যা সমাধানে আইসিসির প্রতিনিধিদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকেও ভারত না যাওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থানে বিসিবি। 1.5 ঘন্টার মিটিংয়ে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে 2 সহ-সভাপতি এবং সরকারের প্রতিনিধি সহ বাংলাদেশের পক্ষ থেকে ছিলেন মোট 9 জন।
ঢাকা আসা আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেফ ছাড়াও আইসিসির আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ভার্চুয়ালি যোগ দেন এই সভায়। এ বিষয়ে দ্রুতই জানানো হবে চূড়ান্ত সিদ্ধান্ত। বাংলাদেশে আইসিসির প্রতিনিধি, উদ্দেশ্য টি-20 বিশ্বকাপের সমস্যা সমাধান। এমনটা হয়নি এর আগে কখনো। সর্বোচ্চ গোপনীয়তায় এদিন হয়েছে 1.5 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক। সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে 2 সহসভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ। বিসিবির পক্ষ থেকে ক্রিকপস নাজমুল আবেদিন ফাহিম সহ ছিলেন প্রধান নির্বাহী নিজামুদ্দিন সুজনও। ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধি ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা সহ বাংলাদেশের পক্ষ থেকে ছিলেন মোট 9 জন। আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেফ এসেছেন ঢাকায়, কিন্তু ভিসা দেরিতে পাওয়ায় আসতে পারেননি আইসিসির ইভেন্ট অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন ম্যানেজার গৌরব সাক্সেনা। তবে অনলাইনে যুক্ত ছিলেন সাক্সেনা। তিনি ছাড়াও ভার্চুয়ালি সবাই যুক্ত হন আইসিসির আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা। বৈঠকে আইসিসির প্রতিনিধিরা সর্বোচ্চ চেষ্টা করে বাংলাদেশকে ভারতে যাওয়ার বিষয় বোঝাতে, কিন্তু আইসিসি কর্মকর্তাকে সামনে পেয়ে নিরাপত্তা শঙ্কার বিষয়গুলো আরও ভালোভাবে বোঝাতে পেরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প কি হতে পারে তা নিয়েও লম্বা সময় বৈঠক হয় আইসিসির কর্মকর্তাদের সঙ্গে। কিভাবে হবে সেটা তা নিয়েও হয় আলোচনা। বিশ্বকাপের সব ম্যাচ শ্রীলঙ্কাতে খেলতে চায় বাংলাদেশ। গ্রুপ পরিবর্তন করে হলেও তাতে কোনো সমস্যা নেই বলে আইসিসিকে জানিয়েছে বিসিবি। বাংলাদেশের সব কথা শুনে ইতিবাচক কথা শুনিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। খুব দ্রুতই বাকি সবার সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 2 দশক পর 22 জানুয়ারি সিলেট যাবেন তারেক রহমান। মাজার জিয়ারতের মধ্য দিয়ে শুরু করবেন নির্বাচনী প্রচারণা। বিএনপি চেয়ারম্যানের আগমনে নগরীতে সাজ সাজ রব, উচ্ছ্বসিত নেতাকর্মী। এলপিজি সংকটের অজুহাতে গ্রাহকের কাঁধে 2,500 কোটি টাকার বোঝা। সিলিন্ডার প্রতি গুনতে হচ্ছে বাড়তি 700 থেকে 1700। দায় এড়াতে পারে না বিইআরসি, মত বিশ্লেষকের। এবং বিএমইটি লাইসেন্স স্থগিত করলেও বাইরের তালিকায় রয়েছে নাম। বিদেশ গমনোচ্ছুদের লাখ লাখ টাকা হাতিয়ে লাপাত্তা রিক্রুটিং এজেন্সি। প্রতারণা ঠেকাতে মান যাচাইয়ের তাগিদ। এ ছিল সকালের সময়। এরপর দেখবেন আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়ের।